প্রধানমন্ত্রী আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন। এটা শুনে আপনি খুব খুশি হয়েছেন। 2014 সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, আপনার অবশ্যই উচিত বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিতে লাইক করা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা। বিদেশে ভারতীয় চোরদের যে পরিমাণে কালো টাকা রয়েছে, সেই টাকা যদি ভারতে ফিরিয়ে নিয়ে আসা যায় এবং সেই টাকা যদি ভারতীয়দের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে এক একজনের ভাগে 15 থেকে 20 লক্ষ টাকা আসবে। 10 বছর পেরিয়ে গেছে, এখনো আপনি সেই 15 লক্ষ টাকা পাননি। সেই টাকাটা কবে পাবেন সেটা আমি পরে বলছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই প্রত্যেক ভারতীয় 15 থেকে 20 লক্ষ টাকা পায়, তাহলে কি দেশের খুব উন্নতি হবে, নাকি দেশের অর্থনীতি পুরো ডুবে যাবে এবং বিশ্বের সব থেকে গরিব দেশে পরিণত হবে ভারতবর্ষ? এর উত্তর আমরা খুঁজে পাই 700 বছর আগের মালি সাম্রাজ্যের ইতিহাসে। পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের মানসা মুসা খুব ধার্মিক মানুষ ছিলেন। একদিন তিনি ঠিক করলেন মক্কায় হজ করতে যাবেন। এবার রাজা মানুষ বলে কথা, তিনি তো আর একা একা যাবেন না, সাথে ছিল অনেক সৈনিক, দাস, উট এবং কেজি কেজি সোনা। রাজা যেখান দিয়ে যেতেন তার আগে যেত বিরাট বড় সেনাবাহিনী। প্রত্যেক সৈনিকের হাতে ছিল সোনার লাঠি। মানসা মুসা যখন কায়রো শহরে পৌঁছান, তখন তিনি যে গরিব ব্যক্তিকেই দেখেছেন তাকেই সোনা দিয়ে দিয়েছেন। বুঝতেই পাচ্ছেন, উঠের পিঠে করে টন টন সোনা এনেছেন, সবাইকে তো দান করতে হবে। মসজিদে যাচ্ছেন, সেখানেও সোনা দান করছেন, কিন্তু এর ফলটা কায়রো শহরের জন্য ভালো হয়নি। যদি সমাজের গরিব শ্রেণীর কাছেও কেজি কেজি সোনা চলে আসে, তাহলে তো সোনার নিজস্ব মূল্য কমে যাবে। গরিবদের কাছে টাকা বেশি হওয়াতে যে জিনিসটা তারা একটা সময় কিনতে পারতো না, তারা সেই জিনিসটা কিনতে গেল। এবার লিমিটেড অ্যামাউন্টে তৈরি হওয়া জিনিস যখন এত পরিমাণে মানুষ কিনতে আসবে, তখন সেই জিনিসটার দাম বাড়বে। ফলে 4 টাকার রুটি হয়ে গেল 40 টাকা। কায়রোর অর্থনীতি পুরো ডুবে গিয়েছিল। সেই অবস্থা থেকে ফিরে আসতে প্রায় 12 বছর সময় লেগেছিল কায়রো। এবার বুঝতেই পাচ্ছেন, যদি ভারতের সবার কাছে 15 লক্ষ টাকা হঠাৎ করে চলে আসে, তাহলে দামি গাড়ি বা আইফোন কিনতে সবাই দৌড়াবে। এবার এত বেশি লোক যদি একদিনে আইফোন বা গাড়ি কিনতে যায় একসাথে, মার্কেটে ডিমান্ড বাড়লে প্রোডাক্টের দাম বাড়বে, কারণ প্রোডাক্ট তো লিমিটেড অ্যামাউন্টের আছে। ফলে সাময়িকভাবে একটা ক্রাইসিস তৈরি হবে। তবে এর থেকেও বড় একটা বিষয় ঘটবে, সমাজে বেকারত্ব বাড়বে। কেন জানেন? যারা চাষ করছে বা কলকারখানায় শ্রমিকের কাজ করছে বা রিক্সা চালাচ্ছে, তাদের মনে হবে যদি পরিশ্রম না করেই আমি 15 লাখ টাকা পেয়ে যাই, তাহলে আর পরিশ্রম করব কেন? এবার আপনারাই ভাবুন, যদি কৃষক বলে আমি আর জমিতে চাষ করব না, কারখানার শ্রমিক যদি বলে আমি আর কারখানাতে গিয়ে কাজ করব না, তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন হবে কিভাবে? এবার যদি নতুন কিছু উৎপাদিত না হয়, পুরনো জিনিস নিয়ে লোকজন টানাটানি করে, তাহলে সেই পুরনো উৎপাদিত জিনিসের দাম বাড়বে। মানে সাময়িক ক্রাইসিসটা একটা লং টার্ম ক্রাইসিসে পরিণত হবে। এই সাইকোলজিটার জন্যই আমাদের দেশের দরিদ্রতা কখনো দূর হয় না। মানে আপনি আজ যাকে ভিক্ষা করতে দেখছেন, 10 বছর বাদেও সে ভিক্ষাই করবে। সে কোনোদিনও ভিক্ষা করে তার টাকা জমিয়ে কোনো ছোটখাটো ব্যবসা করতে যাবে না। এই ভিখারির বিষয়টিকে নিয়ে আমি একটু পরে এক্সপ্লেন করছি। এখন ফিরে যাব এই 15 লক্ষ টাকা আপনি কবে পাবেন সেই বিষয়। NIPFP, NCAER, NIFM এই 3টি সরকারি সংস্থাকে দিয়ে গবেষণা করানো হয়েছিল এবং এই 3টি সংস্থারই রিপোর্ট কিন্তু আলাদা। মানে বিদেশি কালো টাকার পরিমাণের হিসাব 3 জায়গায় 3 রকম বলা হয়েছে। কোন রিপোর্ট অনুযায়ী সেটা $3.63 বিলিয়ন, আবার কোন রিপোর্ট অনুযায়ী সেটা $400 বিলিয়ন এরও বেশি। এবার আপনারাই ভাবুন, যে টাকার হিসাবই নেই ঠিক মতো, সেই টাকা কিভাবে আপনার অ্যাকাউন্টে আসবে? তারপর যারা কালো টাকা রেখেছে, তারা তো মানে এমনি এমনি বিদেশে গিয়ে অ্যাকাউন্টে রেখে দেয়নি, তারা নিশ্চয়ই কালো টাকা সাদা করার ব্যবস্থা করেই রেখেছে। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের শেল কোম্পানির বিষয়ে বিস্তারিত বলেছিলাম। এগুলো হলো ভুয়ো কোম্পানি, যাদের কোনো অফিস বা কর্মচারী নেই, শুধু কাগজে কলমে থাকে টাকা ঘোরানোর জন্য। এই পদ্ধতিকে ফিন্যান্সের ভাষায় বলে লেয়ারিং। মানে কালো টাকাকে এতবার হাত বদল করা যাতে সেটার আসল সোর্স খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। মনে করুন, আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকা নিলেন, সে তার মাসির কাছ থেকে টাকা নিল, আর মাসি নিল এক অচেনা মানুষের কাছ থেকে, যাতে আসল সোর্স বা উৎসটা পুলিশ খুঁজে না পায়। এই শেল কোম্পানির মাধ্যমে রাখা টাকা
কিভাবে উদ্ধার হবে? আর আপনারা পাবেনই বা কিভাবে? তাছাড়া 2016 সালে যখন নোট বাতিল হয়েছিল তখনও কিন্তু সেইভাবে কালো টাকা ধরা পড়েনি। আমরা যেটুকু রাজনীতি দেখতে পাচ্ছি সেখানে মানুষের কালো টাকা থাকবে না এমনটা কিন্তু নয়, কিন্তু আমাদের সিস্টেম এতটাই দুর্বল যে কালো টাকাগুলো সাদা হয়ে গেছে। এবার আসা যাক বিজেপির বড় বড় মাথাদের কথায়। অমিত শাহ নিজেই বলেছেন এটা একটা জুমলা, কোনো প্রতিশ্রুতি নয়। किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता। ये भाषण देने का एक तरीका है, एक जुमला है। আবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে বলেছেন ধীরে ধীরে টাকাটা আসবে, সরকারের কাছে এখন এত টাকা নেই কারণ আরবিআই দিচ্ছে না। অন্যদিকে রাজস্থানের বিজেপি সভাপতি মদন লাল সাইনি বলেছেন এই টাকাটা নাকি পরোক্ষভাবে আমাদের সবার কাছেই চলে এসছে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে। এবার আপনারাই ভাবুন কে ঠিক বলছে কে ভুল বলছে। মোদ্দা কথা হচ্ছে 15 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আসার কোনো সম্ভাবনা নেই। তবে যারা পশ্চিমবঙ্গে 3000 টাকার লোভে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা আশাহত হবেন না, বিজেপি হয়তো আপনাদের 3000 টাকা দিয়ে দেবে অ্যাকাউন্টে, কম অ্যামাউন্টের টাকা তো। এবার আমরা ফিরে যাব ভিখারিদের বিষয়ে, মানে আমাদের ইন্ডিয়ার দরিদ্রতা কেন কমছে না। দেখুন, একজন মানুষ যদি কোনো প্রকার পরিশ্রম ছাড়াই টাকা পেয়ে যায় সে কেন পরিশ্রম করবে? একবার নিজেকেই প্রশ্ন করুন না, আপনাকে যদি অফিস থেকে প্রত্যেক মাসে কোনো কাজ ছাড়াই 50,000 টাকা মায়না দেওয়া হয়, আপনি কি আর কাজ করবেন? কাজ করবেন না, পায়ের ওপর পা তুলে খাটের ওপর শুয়ে শুয়ে ফোন ঘাঁটবেন। ঠিক তেমনই একজন ভিখারি আপনার কাছে একটু কষ্টের সুরে কথা বলবে, হাত পাতবে, আপনি দেবেন না, হয়তো পাশের ব্যক্তি ইমোশনাল হয়ে 5 টাকা দিয়েই দেবে। আমাদের দেশে এমন অনেক ভিখারি আছেন যাদের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। भरत जैन दुनिया का सबसे अमीर भिखारी, 7.5 करोड़ की इनकी संपत्ति। এমনকি ট্রেনে আপনি যে ভিখারিকে 10 টাকা দিলেন তার মাসিক ইনকাম আপনার থেকেও বেশি। তবে হ্যাঁ, সাহায্য কি করবেন না? যে মানুষটা শারীরিকভাবে অসুস্থ, কোনোভাবেই তার পক্ষে কাজ করা সম্ভব নয়, তার কোনো পরিবার নেই, তাকে দেখার কেউ নেই, তাকে অবশ্যই সাহায্য করবেন, খাবার দাবার কিনে দেবেন, দরকার হলে জামা কাপড় কিনে দেবেন। কিন্তু দেখতে পাচ্ছেন শক্ত সবল মানুষ চাইলেই কাজ করতে পারে, ইচ্ছা করে কাজ করে না, তাদেরকে কেন টাকা দেবেন? আপনি ট্রেনে বসে রয়েছেন, একজন মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে এসে বলছে বাচ্চাকে দেখাশোনা করতে হবে, টাকা দিন, 10 টাকা দিন। অথচ একই সময় ট্রেনের মধ্যে অন্য একজন মহিলা মাথার ক্লিপ বিক্রি করছে। আপনার উচিত সেই ভিখারিকে 10 টাকা না দিয়ে যে মহিলা হকারের কাজ করছে তার কাছ থেকে 10 টাকার কোনো একটা জিনিস কেনা। তাছাড়া আপনারা যে ছোট ছোট বাচ্চাদের দেখতে পান ভিক্ষা করছে, হতে পারে তারা একটা সিন্ডিকেটের অংশ, মানে কোনো একজন বড় মানুষ এইসব ছোট বাচ্চাদের পরিচালনা করছে ভিক্ষা করার জন্য। তো আপনি ভালোবেসে যে টাকাটা দিচ্ছেন বাচ্চাটাকে, সেই টাকাটা কিন্তু বাচ্চাটা থাকবে না, কেউ নিয়ে নেবে এবং সেই বাচ্চাগুলোকে হয়তো কোনো রকমের খাবার দাবার দেবে। তাই যদি সত্যি মনে হয় সেই সব বাচ্চাদের উপকার করতে চান তাহলে তাদের কোনো খাবার খাইয়ে দিন। আমার চ্যানেলটা কোনো বই রিভিউ চ্যানেল নয়, তাই আমি ডিটেলসে রিভিউ দেবো না। তবে সায়ন্তনী পুটটুন্ডের এই জিঙ্গল বেল বইটা অবশ্যই আপনারা পড়তে পারেন। যদি পড়েন তাহলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন যে ছোট ছোট বাচ্চাদের কিভাবে ভিখারিতে পরিণত করে একদল মানুষ নিজেরা টাকা উপার্জন করে। যাই হোক, এতক্ষণ ধরে প্রচুর বকবক করেছি, আপনার অবশ্যই উচিত বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিতে লাইক করা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা। বসে না থেকে করে দিন।